বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেল মন্ত্রী এবং জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যিনি সাবেক সংসদ সদস্য। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। রাজনীতিতে এখন সবচেয়ে বেশি আলোচনার গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি, যিনি এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, এবং সংসদের অধিবেশন শুরু হচ্ছে এই অধিবেশনই, অর্থাৎ এ মাসের মধ্যেই শুরুর দিকেই বিএনপির 6 সদস্যের সংসদে যোগদান। এই আলোচনা আসলে রাজনীতির জন্য কি বার্তা দিচ্ছে? কোনো শুভ বার্তা দিচ্ছে কি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন? আসলে আপনার বেগম খালেদা জিয়া আজকে উনি প্যারোলে মুক্তি এবং ওনার বিদেশ যাওয়া, উনি আজকে যে জেলে বন্দী আছেন, এটার পিছনে কারণ কি? কারণ হলো একটি একাধিক দুর্নীতি মামলায় উনি আদালতের মাধ্যমে দণ্ডিত হয়েছেন এবং এই দণ্ডের বিরুদ্ধে উনি মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল করেছেন এবং আপিলে উনি জামিনের আবেদন করেছিলেন, সেটি নাকচ হয়েছে এবং আপিল বিভাগেও আপিল করা বা জামিনের জন্য যে উনি সেখানে আবেদন করেছেন সেটিও খারিজ হয়েছে। কাজে জেলখানায় এখন একমাত্র আইনি প্রক্রিয়া ছাড়া সরকার ইচ্ছা করলেও তাকে জেলখানা থেকে বের করে দেওয়ার কোনো সুযোগ সরকারের পক্ষে নেই। যেটি আছে সেটি হলো একমাত্র আইনি প্রক্রিয়া যদি শেষ হয়ে যায়, যে না আপিল বিভাগ পর্যন্ত ওনার যে এই যে দণ্ড হয়েছে, এটা আপনার এই যে দণ্ড এবং সাজা এই দুটো বহাল রেখেছে, তাহলে সমস্ত প্রক্রিয়া শেষ হলে একমাত্র মহামান্য রাষ্ট্রপতির কাছে যদি উনি ক্ষমা ভিক্ষা করেন, তাহলে রাষ্ট্রপতি সেক্ষেত্রে কেবলমাত্র ওনার সাজাটা মওকুফ করতে পারেন, দণ্ড মওকুফ করার ক্ষমতা মহামান্য রাষ্ট্রপতির নেই। অনলি সেন্টেন্স, দণ্ড একমাত্র কম্পিটেন্ট কোর্ট ছাড়া, ঊর্ধ্বতন আদালত ছাড়া আর কারো দণ্ডমুক্ত করার কোনো আমাদের যে প্রচলিত আমাদের যে আইন আছে এবং সংবিধান আছে, কোথাও রাষ্ট্রপতিকে সে ক্ষমতা দেওয়া হয়নি। কাজে এটি একটি প্রক্রিয়া। আরেকটি যেটা আছে সেটা হলো অন্তর্বর্তীকালীন যদি চিকিৎসা কিংবা কেউ যদি মারা যায় বা এই ধরনের কোনো নিকটতম ঘটনা, তো আমাদের যেটি প্রচলিত যেটা সুযোগ আছে সেটা হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যদি আবেদন করে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেক্ষেত্রে প্যারোলে মুক্তি দিতে পারেন। এবং সেটা কি মেয়াদ সাপেক্ষ? মানে সেটা একটা নির্দিষ্ট মেয়াদ সাপেক্ষ এবং সেটা মেয়াদ হয়তো যদি যুক্তিসঙ্গত কারণ থাকে সেটা বৃদ্ধিও করা যেতে পারে। সেটি হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই ক্ষমতাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে। আর সংসদ যে পার্লামেন্ট আমাদের বসতেছে, একজন সংসদ সদস্য আমি যখন নির্বাচন করেছি, তখন তো আমি জাতীয় সংসদে যাব বলেই সেখানকার সংসদে প্রতিনিধিত্ব করবোই, এলাকার মানুষকে কাছে ভোট নিয়েছি। মানুষ আমাকে নির্বাচিত করেছে। রাজনৈতিকভাবে কেন্দ্রীয় পর্যায়ে হয়তো বিতর্ক থাকতে পারে, কিন্তু আমি যে আমার এলাকার যে আপনার ভোটার যারা, তারা তো আমাকে দেখছে, আমাকে তারা আমি যে দল থেকেই আমি নির্বাচিত হই না কেন, আমি কিন্তু ওই এলাকার সমস্ত মানুষের কিন্তু প্রতিনিধিত্ব করছি। যে আমাকে ভোট দিয়েছে তারা করছি, যে আমাকে ভোট দেয়নি, ধরে নিলাম বিএনপি কিংবা আপনার আপনার ধানের শীষ, আপনার নৌকা, কেউ আওয়ামী লীগের সমর্থক, কেউ বিএনপির সমর্থক, কেউ হয়তো কারো কোনো সমর্থকই না, কেউ জাতীয় পার্টির সমর্থক, যেই থাকুক না কেন, যখন আমি নির্বাচিত হয়ে যাই, যে দল থেকেই মনোনীত প্রার্থী, আমি কিন্তু সবাইকে রিপ্রেজেন্ট করছি ওই নির্বাচনী আসরে। এবং সেখানে আমার নির্বাচনের পূর্বে আমার অঙ্গীকার থাকে আমি সংসদে যাব এবং সংসদে গিয়ে আমার প্রতিনিধিত্ব করব। এখানে বিএনপি নির্বাচনের পরে তাদের অভিযোগ হলো এই নির্বাচন ভোট চুরি নির্বাচন হয়েছে, এটা কারচুপি নির্বাচন হয়েছে, আগের দিনে ভোট হয়ে গেছে, বিভিন্ন অভিযোগ তুলে ওনারা এই নির্বাচন থেকে আজকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা সংসদে যাবেন না বলে আজকে এই কথাটি বলছেন। কিন্তু এই কথাটি যদি নির্বাচনের পূর্বে
এই কথাগুলি বলতো যে হ্যাঁ, যদি কোনো ধরনের ভোটে কারচুপি হয় বা এই ধরনের যদি ঘটনা ঘটে, তাহলে আপনারা নির্বাচিত করলেও কিন্তু আমরা সংসদে যাব না। এই কথা কিন্তু নির্বাচনের পূর্বে সেই এলাকার ভোটারদের কিন্তু যারা নির্বাচিত হয়েছে তারা এই ধরনের কোনো কথা বলেনি। তাহলে এখন নির্বাচনের পরে আপনি নির্বাচনে যাবেন এই কথাগুলি তুলে, এটি আমার মনে হয় সেই এলাকার যে ভোটার তাদেরকে এখানে বঞ্চিত করা হচ্ছে। মিনিস্টার, এখন খবর যেটি পত্রপত্রিকা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বেগম জিয়ার প্যারোলে মুক্তি এবং ওনার বিদেশ যাত্রার বিনিময়ে বিএনপি সংসদে যাচ্ছে, সরকারের সঙ্গে বিএনপির এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এর খবর পত্রপত্রিকায় ওই যে এইটা বোধহয় সরকারের, বিএনপি যদি আজকে 6 জন সংসদ সদস্য সংসদে না যায় তাহলে কি হবে? সরকারই পড়ে যাবে? সরকারের তো এখানে কোনো অসুবিধা নেই। কাজে এই চুক্তি করে তারা ইয়েতে আসলেই সরকারকে সরকার শক্তিশালী হলো, আর ওনারা যদি না আসেন তাহলে মানে সেই কারণে বিএনপি প্যারোলে এই ধরনের, এটা আমার মনে হয় যে এটা কিন্তু যুক্তিতে ধোপে টেকে না। বিএনপি নির্বাচনে যে প্রশ্ন তুলছে এখন পর্যন্ত, সেটি তুলবার আর তখন তার নৈতিক এখতিয়ার ততখানি থাকবে না। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেছেন আপনার এই ধানের শীষ মার্কা নেওয়ার পরেও কিন্তু আপনার সুলতান মনসুর কিন্তু আপনার আজকে সংসদে গেছে। আপনার গণফোরাম আজকে আর ঐক্য করার পরেও কিন্তু তাদের সিদ্ধান্ত, তারা বলছে, আমি গেছি ডক্টর কামাল হোসেনের কনসার্ন নিয়ে আরেকবার, তারা বলছে যে না উনি সেটা করেন নাই, এইটার জন্য আবার সংসদে গেছে। এবং এই দুজনও বলেছে যে যারা বিএনপির এখন সংসদ সদস্য আছে 6 জন, তারাও কিন্তু নির্বাচনে তারাও সংসদে যেতে চান। এবং কয়েকদিন পরে আপনি দেখেছেন তার 2 জন সংসদ সদস্য সেই ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন যে আমরা দলের সিদ্ধান্ত মানব না, তবে এলাকার যে জনগণ তাদের যে চাপ, তাতে আমাদের সংসদে যাওয়াটা এইটা যুক্তিসঙ্গত হবে তারা মনে করছেন ব্যক্তিগতভাবে। দলীয় চাপে তারা যেতে পারতেছেন না, কিন্তু প্রত্যেকটা সংসদ সদস্য নির্বাচিত হন সংসদে যাওয়ার জন্য। কাজে এই ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপির শুভবুদ্ধির উদয় হবে। তাদের যে সংসদ সদস্য তারা আজকে সংসদে যাওয়ার জন্য নির্বাচিত হয়েছে, জনগণ তাদের নির্বাচিত করেছে, তাদের সংসদে যাওয়ার জন্য সেই রাস্তা ওনারা খুলে দেবেন এবং সিদ্ধান্ত পরিবর্তন করবেন। আর যে অভিযোগগুলি আছে সেই অভিযোগগুলো তারপরে তো সংসদে কিংবা সংসদের বাইরে উভয় ক্ষেত্রে সেই অভিযোগগুলো নিয়ে তারা জনমত তৈরি করতেই পারেন, এ ব্যাপারে তো কোনো বাধা নেই। কাজে আমার মনে হয় যে এটি পথ যুক্তিসঙ্গত। জি, শুনবো আরো কথা আপনার কাছে। দুদু, বিএনপির অবস্থান এক্ষেত্রে স্পষ্ট না গত কয়েকদিন ধরে কথাবার্তায়, কারণ নানানজন নানান রকমের কথা বলছে, নানা রকম খবর বেরিয়েছে, নানা রকমের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু আপনার কাছে কি শুনতে চাই যে আসলে যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে বেগম জিয়া এর মধ্যেই বাইরে চলে যাচ্ছেন প্যারোলে মুক্তি নিয়ে, আর একই সময়ে কারণ মেয়াদ 90 দিনের মধ্যে যেহেতু শপথ নিতে হবে, সেটি এই মাসের শেষের আগেই আসলে শেষ হয়ে যাচ্ছে, বিএনপির 6 সদস্য যদি সংসদে যান, মানুষকে আসলে কি বার্তা, মানুষ কি বার্তাটা পাবে? এবং মিস্টার নুরুল ইসলাম সুজন বলছেন যে সরকারের দিক থেকে, আওয়ামী লীগের দিক থেকে বিএনপির এরা না গেলেও কিছু হবে না, তবে তারা চান যে বিএনপি আসুক সংসদে এবং এটা তাদের দায়িত্ব। আপনি তাই বলেছেন? প্রথম প্যারোল নেই বলে বাংলাদেশের একজন প্রধান বিচারপতি, কি নাম, আমাদের ধর্মীয় বিবেচনায় তিনি হিন্দু, তাকে যখন প্রধান বিচারপতি করা হয়েছিল, প্রধানমন্ত্রী, আজকের যে প্রধানমন্ত্রী তখনও প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে এই সম্প্রদায়ের থেকে কোনো বিচারপতি এর আগে কখনো হয়নি। অর্থাৎ এক ধরনের অহংকার করা হয়েছিল, আমরাও ধন্য করেছিলাম, আদতেও তো হয়নি। কিন্তু সেই ভদ্রলোক প্রাণ বাঁচাতে এদেশ থেকে পালিয়ে গেছেন। এর আগে কোনো বিচারপতি পদত্যাগ করেছেন, পালিয়ে গেছেন, এই ধরনের কোন ঘটনা এর আগে আমরা প্রত্যক্ষ করিনি। এটা যদি আপনি মাথায় নেন সন্ধ্যাবাবুর সেই ঘটনাটি, তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে আপনি স্পষ্ট একটি ধারণা নিতে পারবেন। 17 তারিখ এই মাসের একটি প্রধান ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক, সংসদ সদস্য ছিল এম ইলিয়াস আলী। 7টি বছর আগে সে নিখোঁজ হয়ে গেছে, গুম হয়ে গেছে।
7টি বছর আগে তার পরিবার প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন সে ফিরে আসবে। 7 বছর পরে সে ফিরে আসে নাই। শেখ মুজিবুর রহমান আইনি প্রক্রিয়ায় তার সর্বশেষ যে মামলা 70 সালের নির্বাচনের আগে, তিনি সে মামলায় আইনি প্রক্রিয়ায় মুক্ত হননি। আইন টাইন তখন আমরা মানি নাই, তখনও পাকিস্তানি ছিলাম, উনি পাকিস্তানের বিরোধী দলের নেতা ছিলেন। আইন যদি স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ করে তাহলে একজন খুনি প্রধানমন্ত্রীর সুপারিশে মহামান্য রাষ্ট্রপতি তাকে মুক্তি দিতে পারেন, কিন্তু খুনি যেটি কোর্ট বিবেচনা করে ফাঁসির দণ্ড কার্যকর করা, কিন্তু সে যখন মালয়েশিয়ায় গিয়ে পৌঁছায় যায় তখন আমরা জানতে পারি সে জেল থেকে মুক্ত হয়েছে, রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দিয়েছেন, রাষ্ট্র তাকে প্লেনে উঠাই দিয়েছেন, তারপর সে চলে গেছে। আইনি প্রক্রিয়া বলে বাংলাদেশে কিছু এখন নাই। কোর্ট, আমি তার সম্বন্ধে মন্তব্য করব না সুরেন্দ্রবাবুর কারণে। এখানে আইনের শাসন বলতে যেটা বোঝায় সেটা ভয়ঙ্করভাবে বিপদগ্রস্ত এবং তার মিনিমাম কিছু নাই এখন। যেমন দেখেন, এই কথাটি আপনাকে বললে হয়তো আদারেজ মনে হবে, বেগম খালেদা জিয়ার যে মামলাগুলো সেটি আওয়ামী লীগের তরফ থেকে বলা হয় যে এটিতে আমরা দিই নাই, 111 সরকার দিয়েছে। 111 সরকার তো শেখ হাসিনা, আজকে যিনি প্রধানমন্ত্রী, তার নামও 13টি মামলা দিয়েছিল। আওয়ামী লীগের পক্ষ থেকে এটা কোর্ট তো ইয়ে করে দিয়েছে। ওই যে কোর্ট, একটু আগে বললাম কি কোর্ট, বাবু সুরেন্দ্র কিভাবে কোন কায়দায়, কারণ আজকাল সোশ্যাল মিডিয়া কোনো না কোনোভাবে মানুষ দেখতে চাইলে সেগুলো দেখতে পাবে। সেহেতু প্যারোলে যে প্রসঙ্গটা বলছেন, একটি মানুষকে হাত পা বেঁধে রাষ্ট্র যখন বর্বর, রাষ্ট্র যখন আইনের বাইরের একটি ঘটনা, রাষ্ট্র যখন মুক্তিযুদ্ধের চেতনাকে পুরোপুরিভাবে ত্যাগ করে, রাষ্ট্র যখন ভয়ঙ্কর একটি হিংস্র জন্তুর মতো আচরণ করে, তো সেই রাষ্ট্রে কোনো সাবেক প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে গল্প তৈরি করা হয়েছে 2 কোটি টাকার, সেই বর্বর রাষ্ট্র কিন্তু কখনোই 96,000 কোটি টাকা এই শেয়ার বাজার থেকে লুট হয়ে গেছে এই দিকে তার নজর যায় না। সেই বর্বর রাষ্ট্রর ব্যাংক লুটপাট হয়ে যায়, হাজার হাজার কোটি টাকা চলে যায়, সেদিকে কিন্তু সেই রাষ্ট্রর কোনো নজর থাকে না। সেখানে আপনি প্যারোল, বিচার, মুক্তি এগুলো আলোচনা করা পরিহাস আমার বিবেচনায়। এগুলো আলোচনা যতদূর সম্ভব এড়িয়ে যাওয়া যায় ততটাই ভালো। আর ওই যে বললেন, কিন্তু আলোচনা হচ্ছে যেহেতু এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, এটা সরকারের একটি তৈরি করা প্রচারণা বাক্সের বা পত্রিকার। এখন তো সত্য কথা বলার কোনো মানে কি, এটার কোনো বাস্তবতা আপনি নিশ্চিত করছেন যে বেগম জিয়ার প্যারোলে? নিশ্চয়তা না তো, তাকে কি করে ছোট করা যায়, তাকে কি করে বিতর্কিত করা যায়? মানে উনি নিচ্ছেন না প্যারোলে মুক্তি? প্রশ্নই ওঠে না। ওকে, উঠবেন কেন? বিএনপি সংসদ সদস্যরা সংসদে যাচ্ছে, তিনি তো চাইছেন চিকিৎসা, তিনি চাইছেন একটি চিকিৎসার জন্যই গেলেন, চিকিৎসা তো চাইছেন যদি সরকার উদ্যোগ হয় তো দেশের মধ্যে। তিনি তো ইউনাইটেড হাসপাতালে চেয়েছিলেন চিকিৎসা, এটা মৌলিক অধিকার মানুষের। শেখ হাসিনাও যখন বন্দী ছিলেন 111-এর সময় স্কয়ারে তিনি চিকিৎসা নিয়েছেন, কিন্তু তার সময়ের তখন তো সামরিক সরকার, আর এখন তো গণতান্ত্রিক সরকার, মহামতিক গণতান্ত্রিক সরকার। তাহলে কি পার্থক্যটা তো আমরা বুঝতে পারছি। প্যারোলটা হচ্ছে এখন সাজানো গোছানো একটি ঘটনা। আর দেখেন না, এটা একটু আগে সুজন সাহেব আমাদের সময় ছাত্র নেতা, উনি এরশাদ বিরোধী আন্দোলনে সংগ্রাম করেছেন, গণতন্ত্রের সপক্ষে তার ভূমিকা আছে। আমরা একসঙ্গে ক্যাম্পাসে থাকছি। 14 সালে একটা নির্বাচন হয়েছিল, আমরা সেই নির্বাচন বর্জন করেছিলাম। দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না, আওয়ামী লীগগুলো আসলেই তো পারতেন, দেখতেন আমরা করতে পারি কিনা, এটা আস্থা রাখতেন। আপনারা আসেন নাই বলে তো আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছি। এমনভাবে রাষ্ট্র, পত্রিকা, টেলিভিশন বিভিন্নভাবে সরকারের মন্ত্রী বা এমপিরা যেভাবে প্রচারণা করছে, মানুষের কিছু কিছু গেলেই তো হতো। বিএনপি গেল না, ভুলই করেছে। মানে
এক নাগাড়ে 5টি বছর যে প্রচারণা, ইলেকশনে গেলে বিএনপি কিছু না ভালো করত। বিএনপি তো সেই দল 4বার রাষ্ট্র পরিচালনা করেছে নির্বাচনের মধ্য দিয়ে। বিএনপি সেই দল যারা বিরোধী দল হলো 116 থেকে 18টা সদস্য পদ পেয়েছে। কিন্তু আমরা এবার এই নির্বাচনে গেলাম, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আশ্বস্ত করলেন কোনো মামলা নতুন করে দেওয়া হবে না, নতুন করে গ্রেপ্তার হবে না। রক্ত ঝরার তো প্রশ্নে ওঠে না। আল্লাহ রে, 30 তারিখের নির্বাচন হয়ে গেল 29 তারিখে রাত্রে, এবং সেটা যে সার্টিফাই করলেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনার, যে ইভিএমে গেলে রাত্রি ব্যালট বাক্স ভর্তি হতো না। যাই কই, সুজন সাহেব দাবি করছে যে সংসদ সদস্য তার সরকার, এবং তাহলে তো নির্বাচন কমিশনের তো বান্ধা উচিত তাদের। সেটি তো উনি জবাব দেবেন, কিন্তু আমার না আমি বলি, আমি প্রস্তাব দিচ্ছি যে নির্বাচন কমিশন এই নির্বাচনটাকে অস্বীকার করছে। হ্যাঁ হয়েছে, স্বীকার করছে, রাত্রি তো হতো না যদি ইভিএম করতেন, তার মানে রাত্রি হয়েছে। তো এই সরকার নিয়ে আমি কি বলবো, নির্বাচন তো হয় নাই। এখন বিএনপি, আমার প্রশ্ন হচ্ছে, আমি কথা বলিনি যে 6টা 7টা ছেড়ে দিছে আওয়ামী লীগ, এখানে জনগণের কোনো সম্পর্ক নাই। যারা আজকে পার্লামেন্টে আছে জনগণের কোনো সম্পর্ক নাই। আইন দেখাতে পারেন, সংবিধান দেখাতে পারেন, আমেরিকাও দেখাতে পারেন, চীনও দেখাতে পারেন। আরে ভাই, চীন আমেরিকা তো একসময় 71-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের সঙ্গে ছিল। আমি কেন এই প্রসঙ্গটা উত্থাপন করছি, কেউ সমর্থন করলেই সেটা গণতান্ত্রিক হবে এটা ভাবার কোনো কারণ নাই। আমরা বাংলাদেশে যারা ছিলাম ওই দিন 30 তারিখের আগে, নির্বাচন বলতে আমরা যেটা বুঝি সেটি এই দেশে হয় নাই। এটা হচ্ছে আমাদের জন্য, দেশের জন্য, আইনের জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য, আলাদা করে বলছি না, সবার জন্য একটা পাপ। এই পাপের মূল্য আমরা কিভাবে দিব আমরা জানি না। সংসদে যে নিশ্চয়ই নয়, সংসদ তো আরো পরের প্রশ্ন। সংসদ তো আরো প্রশ্ন। আর ওই যে ইয়ের কথা বললো আমাদের সুলতান মনসুরের কথা, ঘরের ছেলে ঘরে ফিরে গেছে, ঈদের চরিত্র কেমন সেটা তো সে নিজে প্রমাণ করেছে। ডাকসুতে তার সে আমার প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু ওই যে কালো কোট পরে আমাদের সঙ্গে আসছিল, সবাই মনে করেছিল যে না, একজন হলেও আসছে। সেই জন্য আমি কালো কোটের কথা কেন বললাম, সে আমার সঙ্গে আশা করে সিলেটে তার সঙ্গে নির্বাচন ব্যবস্থা যাওয়া, তো অনেক ছাত্রলীগ কর্মী তার কালো কোট খুলে ফেলতে চাইছে যে তুমি বিএনপির সঙ্গে ধানের শীষ নিয়ে কালো কোট পরছে কেন। কিন্তু সে যে আসল জিনিস, আসল জায়গায় যাবে, তখন তো সিলেটের ওরা বোঝে নাই। বাংলাদেশের রাজনীতিতে এই যে মুখাব্বির নাকি নাম, যিনি গণফোরামের, সে বলছে যে তার বোধোদয় হয়েছে। সে বলেছে আসলে আমি ডক্টর কামালের সম্মতি নিয়ে গেছে। কামাল সাহেব পত্রিকায় আসছে, বেঈমান বলে তার অফিস থেকে বের করে দিয়েছে। এখন ডক্টর কামাল যদি তাকে বেঈমান বলে, আর তাকে যদি আমি গ্রহণ করি, এই পার্লামেন্ট গ্রহণ করে, যার উৎপাদিত জিনিস সে এটাকে ঘৃণ্য এবং খারাপ এবং বেঈমান বলে পরিত্যাগ করছে, গ্রহণ করছে কে? এই পার্লামেন্ট। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে এই পার্লামেন্টে যাওয়ার কোনো কারণ নাই। মিস্টার মিনিস্টার, এখন দুরুভাই যে সমস্ত কথা বলেছেন, এটা আমি দেখতেছি এটা চরম হতাশাজনক একটা অবস্থা। বিএনপির মধ্যে এখন হতাশা ছাড়া আর তো আর কোনো আর কিছু দেখছি না। এখন ম্যাডামকে ওনারা এই যে 17 বছর জেল হয়েছে, এই জেল ওনারা সম্পূর্ণ খাটিয়ে তারপরে বাইর করবেন, কারণ আদালতের প্রতি ওনাদের কোনো আস্থা বিশ্বাস নেই। আদালতের উপর আস্থা বিশ্বাস ওনারা রাখতে পারছেন না, কারণ আদালতে তো তাদেরকে নির্দোষ প্রমাণ করতে হবে। যে ওনার বিরুদ্ধে যে আজকে রায় দিয়েছে, দোষী সাব্যস্ত করেছে উচ্চ আদালত, এটা একটি আদালত, আপনার বিচারিক আদালত। তাহলে উচ্চ আদালতে যখন আমি প্রমাণ করতে পারবো যে উনি নির্দোষ। বঙ্গবন্ধুর কথা স্মরণ করেছেন যে বঙ্গবন্ধু তো আইন কানুন বের করে নিয়ে আসা হয়েছে। বঙ্গবন্ধু তো আন্দোলনের দুর্নীতি মামলায় আসামি হন নাই, না আন্দোলনের মধ্য দিয়ে বের করে নিয়ে। বঙ্গবন্ধুর বিরুদ্ধে কি ছিল? বঙ্গবন্ধু ছিল রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা ছিল তার বিরুদ্ধে। বেগম খালেদার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রদ্রোহিতার কোনো মামলা হয় নাই। বেগম খালেদার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির মামলা হচ্ছে, সুস্পষ্ট সুনির্দিষ্ট
দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে, সেই মামলায় সাক্ষী প্রমাণে একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। কাজে আমাদের প্রচলিত যে বিচার ব্যবস্থা, সেখানে একমাত্র উচ্চ আদালতে নির্দোষ হিসাবে সাব্যস্ত করতে পারলেই তিনি মুক্ত হতে পারেন। আরেকটি হতে পারে, সেটি হলো যে উনি যদি সরকারের কাছে সমস্ত বিচারিক প্রক্রিয়া শেষে রাষ্ট্রপতি যদি উনি যদি আজকে যেমন উনি প্যারোল চাচ্ছেন না, কাজেই আমার ধারণা যে উনি ওনার দলের লোকজন তাকে বিনা মানে চিকিৎসার জন্য বা যে কারণে হোক উনি ওনার কাছে নিঃশর্ত মুক্তি ওনারা যাবেন না। যেমন ক্ষমা প্রার্থনা, তার ক্ষমার কথা বলছি, ক্ষমা প্রার্থনা রাষ্ট্রপতির কাছে যেটা সর্বশেষ ক্ষমা প্রার্থনা, সেটা করবেন না। তাহলে আমার ধারণা যে ওনাকে যে 17 বছর যদি উচ্চ আদালত, আপনার আপিল আদালত যদি সাজার যে মেয়াদ এটি যদি কমিয়ে না দেয়, তাহলে এইটাই যদি বহাল রাখে, তাহলে তাকে 17 বছর জেল খাটিয়েই ওনারা বাইক করবেন, এটা আমার ধারণা। এখনকার স্ট্যান্ড যদি ওনাদের ঠিক থাকে। আর আমার ধারণা যে কয়েকদিন সময় আছে, এই কয়েকদিনে হয়তো বিএনপির যে সংসদ সদস্য যে কয়েকজন আছে, তারা আপনার গণফোরামের যে 2জন সংসদ সদস্য যেমন দলের সিদ্ধান্ত মানেননি, তারাও আমার মনে হয় যে আলাদা একটা বিএনপি দল গঠন করে ফ্র্যাকশন দল গঠন করে তারা হয়তো সংসদে যেতে পারেন। তাহলে তখন এই প্রশ্নটা আসবে না যে আপনার আমি দলের কোনো সিদ্ধান্ত ভঙ্গ করি। তারা দলের মানে আলাদা একটি দল বিএনপি করে, এই গ্রুপটা হলো সেই বিএনপির আপনার আরেকটা বিএনপি, দ্বিতীয় আরেকটা বিএনপি, সে তৃণমূল বিএনপি হতে পারে কিংবা গণতান্ত্রিক বিএনপি হতে পারে। এই ধরনের কোনো একটি দল করে হয়তো সংসদে যাওয়ার সম্ভাবনা আছে বেশি, কারণ তাদের যে মনোভাব, জনগণের প্রতি তাদের যে অঙ্গীকার, আমরা পত্রপত্রিকার টেলিভিশনে যেভাবে দেখলাম যে জনগণ ভোট দিয়েছে, তারা বলছেন, ওনারা বলছেন ভোট দেন নেই, কিন্তু যারা নির্বাচিত হয়েছেন তারা বলছেন যে জনগণের ভোট নিয়েই তারা নির্বাচিত হয়েছেন, এবং জনগণ বারবার তাদের প্রেসার দিচ্ছে সংসদে যাওয়ার জন্য। উনি বলছেন আওয়ামী লীগ ওই 6টি সিট দিয়েছে, সেটা তো বলছে, কিন্তু উনি বলছেন এটা, কিন্তু যারা নির্বাচিত হয়েছে তারা কি বলছেন? তারা বলছেন যে তারা জনগণের ভোটে, তারা এত প্রতিকূলতার মধ্যেও তারা নির্বাচিত হয়েছে জনগণের ভোটে, এবং তারা সংসদে যেতে চান, তবে দলের সিদ্ধান্তের ব্যতিরেকে ওরা যেতে চান না। এটা সঠিকভাবেই তারা বলেছেন। এখন যদি দলের সিদ্ধান্তের সঙ্গে তারা দ্বিমত পোষণ করে, তাহলে তো আরেকটা দল তাদের করতে হবে, করে হয়তো সংসদে গেলে যেতেও পারে। এটা আমার ধারণা যে গণতান্ত্রিক, কারণ বিএনপি তো গণতান্ত্রিক অনেক মানুষ আছে, সবাই তো বিএনপির দলের মধ্যে যে একই রকম মত পোষণ করবে এর তো কোনো মানে নাই। কাজে আমার ধারণা বিএনপির এখনও অনেক একটা বড় অংশ আছে যারা মনে করে যে ম্যাডাম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে তার বিদেশে গিয়ে সুচিকিৎসা নেওয়া ভালো, এই আপনার এই ইয়ের থেকে কি বলে এটা অ্যাপোলো নাকি ইউনাইটেড হাসপাতালের থেকে বড় বিদেশের চিকিৎসাটা সুচিকিৎসা হবে, যে কারণে সবাই উদ্বিগ্ন। এবং এটা আমার মনে হয় যে বিএনপির অনেকেই এই মতটা পোষণ করেন। আর আপনার এই একটি গণতান্ত্রিক বিএনপি অনেক নেতাই আছে, তারা মনে করেন যে তারা সংসদে গিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভবিষ্যতে আরো শক্তিশালী করার জন্য ভূমিকা রাখবেন। আপনি তো নিজে দেশের সর্বোচ্চ আদালতে দীর্ঘদিন যাবৎ আইন পেশায় আছেন, সুপ্রিম কোর্ট বারেও আপনি নেতৃত্ব দিয়েছেন। মিস্টার শামসুজ্জামান দুদু তার কথায় এই মানে বিচার প্রক্রিয়ার ব্যাপারে এক ধরনের আস্থাহীনতা বা কি ঘটছে সেটি সাবেক প্রধান বিচারপতির প্রস্থানের মধ্য দিয়ে প্রমাণ করবার চেষ্টা করেছেন, এবং রাষ্ট্রের এক ধরনের নিপীড়নমূলক চরিত্রের কথা তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন, এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তিনি যেটি প্রশ্ন তুলেছেন যে এই নির্বাচন, এবং সেটি প্রধান নির্বাচন কমিশনারকে তিনি উদ্ধৃত করছেন যে প্রধান নির্বাচন কমিশনের কথাই সেটি স্পষ্ট হয়েছে। আপনি এই সব বিষয়ে কিছু বলবেন কিনা? বিচার ব্যবস্থা সম্বন্ধে আমি এইটুকু শুধু বলবো যে বাংলাদেশের বিচার ব্যবস্থা এখন পর্যন্ত স্বাধীন এবং নিরপেক্ষভাবে তারা বিচার পরিচালনা করছে, এবং গণতান্ত্রিক যে ব্যবস্থা সরকারের সঙ্গে এত স্বৈরাচার, এত কথা বলতে পারে না, কিন্তু আজকে এই যে টেলিভিশনে আপনার মুক্ত মঞ্চে যেভাবে আলোচনা হচ্ছে সরকারের বিরুদ্ধে, এটা কি প্রমাণ করে যে গণতান্ত্রিক কথা বলার কোনো অধিকার নেই? আপনার পত্রপত্রিকা আপনি দেখেন, টেলিভিশন দেখেন, এমন কোনো জায়গা আছে যেখানে আপনার
বিরোধী দল বা যারা মত প্রকাশের যে অধিকার, এটা তো সত্যার সবথেকে বেশি হওয়ার কোনো আপনার মিডিয়ার কাছ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আসেনি যে এই সরকার কোনোভাবেই মত প্রকাশের যে অধিকার, গণতান্ত্রিক যে অধিকার, এগুলোর যে মৌলিক যে অধিকার, এই অধিকারে কখন কোনো হস্তক্ষেপ করছে। এবং বিচার বিভাগের যে বিষয়টি, সেটি আমি এটুকু বলবো যে বাংলাদেশের বিচার বিভাগ এখন পর্যন্ত আমরা মনে করি যে অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বাধীনভাবে যে বিচার, সে বিচারের প্রক্রিয়ায় আপনারা আমাদের বিচার সমস্ত কিছু আমাদের বিচার বিভাগ ভোগ করছে। এবং এই সরকারের অন্যতম একটি অঙ্গীকার হলো যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে বিচার বিভাগকে আমাদের শক্তিশালী করতে হবে। এবং সেই ব্যাপারে সরকার ওয়াকিবহাল। এবং এটা বিচার বিভাগের দিক থেকে, এবং দেখেন সুপ্রিম কোর্ট বারের যে নির্বাচন, ওনারা নির্বাচন বর্জন করছেন, ঢাকা বারের নির্বাচন কিন্তু বর্জন করে নাই, সুপ্রিম কোর্টের বারের নির্বাচন কিন্তু বর্জন করে নাই। এবং এই নির্বাচনগুলোর ব্যাপারে তাদের কোনো অভিযোগও নেই। আপনার বিএনপি নির্বাচন মানে মনে করে যে বিজয়ী হওয়াটাকে তারা নির্বাচন মনে করে, আমি বিজয়ী হতে পারলে এটা নির্বাচন সঠিক হলো। আর যদি হেরে গেলাম, কারণ আপনি সেই প্রেক্ষাপটগুলো চিন্তা করে, আমি আমার নিজের কথা বলি, আমি মনোনয়নপত্র যখন দাখিল করেছি, তাদের মনোনয়নপত্র আপনি দাখিল করেছে 3 জন, ধানের শীষের দাবিদার 3 জন মনোনয়নপত্র দাখিল করেছে। এবং তাদেরটা ফয়সলা হয়েছে যেদিন আপনার প্রত্যাহারের শেষ তারিখে কে ধানের শীষ পেল সেটা ফয়সলা হয়েছে। এবং তাদের আরেকজন প্রার্থী সে নির্বাচন করেছে আমাদের জাকপা, শফিউল প্রধান সাহেবের মেয়ে, সেটা তো আপনার আসনে বোধহয়, আমার আসনে, আপনার আসনে এখানে নির্বাচন করেছে। এবং বিএনপির প্রার্থী আপনার ফরহাদ হোসেন আজাদ সাহেব, উনি নির্বাচন করেছেন। যখন আমার অর্ধেক নির্বাচন শেষ, তখন ওনারা মাঠে নামতেছেন। এবং নির্বাচনের মাঠে একজন আরেকজনের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে কেউ কোনো বক্তব্য দেয়নি। একজন কেন পেল না, কত টাকা দিয়ে তাকে মনোনয়ন দেওয়া হলো পরবর্তীকালে ধানের শীষের প্রার্থীকে, এই ধরনের বিতর্ক নিয়েই তারা জনগণের কাছে ভোট প্রার্থনা করেছে। তারপরেও ধানের শীষের একটি বড় অংশ, আমার এখানে প্রায় 1,11,000 ভোট পেয়ে বিএনপি প্রার্থী পেয়েছে। আর আমি 2008 সালে 53,000 ভোটের ব্যবধানে আমি জিতেছিলাম মোজাহারুল হোসেন সাহেবের 2008 সালে। এবার জিতেছি আমি 59,000 ভোটে। তেমন কোনো বড় ধরনের যে কোনো একটা ভোটের যে পার্থক্যতা হয় নাই। এবং পঞ্চগড় যে আসন, সেখানে যে জমিরুদ্দিন সরকার সমস্ত সময় তার ছেলে নির্বাচনের সময় ছিল, সেখানে উনি প্রায় এইরকম 53 কি 60,000 ভোটের ব্যবধানে ওনার ছেলে সেখানে পরাজিত হয়েছে। এবং 2008 সালে জমিরুদ্দিন সরকার সাহেব নিজেই 69,000 ভোটের ডিফারেন্সে সেবার পরাজিত হয়েছিলেন। কাজে এই সমস্ত নির্বাচনের আপনার যে আমরা যদি পরিসংখ্যান দেখি এবং বিভিন্ন জায়গায় যে বিতর্কগুলোর কথা উনি বলছেন, আপনার এই যে আমাদের যে আপনার ফখরুল ইসলাম আলমগীর সাহেব 5বার উনি আপনার পার্লামেন্ট ইলেকশন করেছে ঠাকুরগাঁও থেকে, 1বার মাত্র উনি জিতেছেন, উনি 4বারে হেরেছেন, এবারও উনি হেরেছেন। কাজে এই যে দাবিগুলি উঠছেন বিভিন্নভাবে, যে কারচুপির যে দাবি, আগের দিনে ভোট চুরি হওয়ার যে দাবি, এগুলো তো ওনারা সেই পরিসংখ্যানগুলো তো ঠিকভাবে বিবেচনা নিচ্ছেন। দেখা যাক মিস্টার দুদুকে যুক্ত করেন। আমি তো আইন আদালত নিয়ে বেশি কথা কখনো বলি না। সে নিজেই একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী, হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন। আর আমি শুরুতেই বলেছি যে রাজনীতি আমরা একসময় একই অঙ্গনে ছিলাম। খারাপ লাগবে, তবে এটা বলতে হয়। ব্যারিস্টার মওদুদ সিনিয়র আইনজীবী, মাহবুব হোসেন একসময় সুপ্রিম কোর্ট একাধিকবার তিনি প্রেসিডেন্ট, অ্যাডভোকেট জয়নাল আবেদিন সাহেব গত সেশনেও তিনি প্রেসিডেন্ট ছিলেন, এবার ইলেকশন করেননি। আর মাহমুদ্দিন খোকন সম্ভবত 6 থেকে 7বার সে নির্বাচিত হয়েছে। হ্যাঁ, আমি অন্য সিনিয়র আইনজীবীদের কথা আর বলি না। এরা কেউ বলেনি যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা মীমাংসা করা সম্ভব।
তারা আইনজীবী, সিনিয়র আইনজীবী, আইনের অঙ্গনে, যেমন ব্যারিস্টার মওদুদ সাহেব একসময় শেখ মুজিবুর রহমান সাহেব তরুণ আইনজীবী ছিলেন। আইন অঙ্গনটা এখন যে অবস্থায় গেছে, যে জায়গাটায় গেছে, বরঞ্চ আস্থাটা যখন কমে যাবে তখন এটা একটা ভয়াবহ চিত্র, মানে নৈরাশ্যের দিকে দেশ এগোতে থাকবে। সেই আইন অঙ্গনের বিশ্বাসযোগ্যতা রক্ষা করা, এখানে যেমন বিচারকদের এবং আইনজীবী বা এর সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবারই চেষ্টা থাকা উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু এখন কি হচ্ছে, এখন যে জায়গাটা এসে আমরা দাঁড়াইছি, সিনিয়র আইনজীবীরা কেউই মনে করেন না যে এখানে বিশেষত বেগম খালেদা জিয়া বা রাজনৈতিক যে মামলাগুলো, এই মামলার কোনো স্বাভাবিক কোনো প্রক্রিয়া এখানে আছে, এটা আমার কাছে মনে হয় না। কারণ এটা আমি 2 নম্বর হচ্ছে বেগম খালেদা জিয়া, আমি বললাম আপনার 2 কোটিনের সরকার নিঃসন্দেহে খুব উদ্বিগ্ন, যেটি কেসই হয় না, আইনের মানদণ্ডে কেসই হয় না, এটা কোনো সরকারি প্রতিষ্ঠানও না। বাংলাদেশ ব্যাংক, শেয়ার মার্কেট, অন্যান্য বেসিক ব্যাংক, হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা, লক্ষ হাজার কোটি টাকা, এই জায়গাটায় কিন্তু আমরা দেখবেন যে খুব ছোটখাটো ব্যাপারে উদ্যোগী হয়ে আইন মানে কোর্ট তাদের ডেকে নেয়। এই ক্ষেত্রে কিন্তু মানে বড়টার দিকে নজর দেওয়া দরকার, ছোটটা হতে এড়ানোর সুযোগ নেই। মানে আইনি প্রক্রিয়ার কথা যদি বলেন, আইনে তো ধরতেই হবে, না আমি বড়টাকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, সেটাকে আরো গুরুত্বের সঙ্গে দেখতে হবে, দেখা যায়। কিন্তু এখানে সেই ঘটনা আমি কাউকে ইয়ে করছি না, মানে যেটা প্রচলিত এই মামলার ক্ষেত্রে যেটি আপনি বলছেন, কিন্তু টাকাটা প্রধানমন্ত্রীর ফান্ডে এসছে, সে কারণে প্রধানমন্ত্রীর ফান্ডে আসে নাই, প্রধানমন্ত্রীর ফান্ডে আসে নাই, প্রধানমন্ত্রীর ফান্ডে আসে নাই, এই ব্যাখ্যাটাই ভুল। যেটা যে ব্যাখ্যা দিয়েছে এবং যে আইনে তাকে দণ্ডিত করে, সে আইনে এখানে কাজ করে, সেটা আইনজীবীরা আরো ভালো বুঝতে পারবে। আমি যতটুকু পড়ে বুঝেছি, বেগম জিয়ার উপরে সব থেকে রাগ 2 জনের বেশি। একজন হচ্ছে 84 মার্চ সামরিক আইন জারি করেছিল এরশাদ সাহেব, তাকে কেন 5 বছর দুর্নীতির কেসে জেলে রাখা হয়েছিল, তার বড় মানে রাগ। তার সমর্থক আওয়ামী লীগ, আগে আওয়ামী লীগ তাকে সমর্থন করে 9 বছর ক্ষমতায় রেখেছিল, এখন তাকে সমর্থন করে এরশাদ সাহেব ক্ষমতায় রেখে দিয়েছে। এই একটা জায়গায় রাগ, একটি সামরিক সরকার আর অবৈধ সরকারকে সমর্থক আর একটা গঠন, এটা আমার কাছে এটা মনে হয়েছে। তো যে কথাটা উনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের একটি গ্রন্থ আছে নিজের লেখা, সেটা অসমাপ্ত আত্মজীবনী। সেখানে একটি যদি পড়া থাকে দেখবেন, সেখানে তার একটা চিঠি আসে সেই বইয়ের মধ্যে, যে বাবা এরপরে, আব্বা এরপরে যদি আমি বেরিয়ে আসি আর রাজনীতিতে থাকবো না। কারণটা হচ্ছে যে তার বিরুদ্ধে একসময় দুর্নীতি মামলা হয়েছিল এবং সেই দুর্নীতি মামলাটা সম্বন্ধে দলের মধ্যে যখন বিরূপ প্রতিক্রিয়া হয় তখন তার মনে খুব কষ্ট লেগেছিল। এটি ইতিহাসের সাবজেক্ট। ওই চিঠিতে এই কষ্টের কথা তিনি তার পিতাকে উল্লেখ করে লিখেছিলেন, আমি আর রাজনীতি করব না, আপনার বৌমা আর আপনার নাতিপুতি এবং আপনাদের নিয়ে আমি বাকি জীবন কাটিয়ে দেব। কিন্তু সেটি হয় নাই, কারণ একজন রাজনীতিবিদ যতই কষ্ট পাক, দুঃখ পাক, বেদনা পাক, সে রাজনীতি থেকে খুব সরে যাওয়ার সংখ্যা খুব একেবারে নেই। আর শেখ মুজিবুর রহমানের মতো মানুষ কি করে সরে যাবে? কষ্ট লেগেছে, ওই চিঠি কিন্তু আছে ওর ভিতরে। আমি কেন এই কথাটা উল্লেখ করছি, মামলার দুর্নীতির পাকিস্তানি জামানায় আরে অনেককেই রাজনীতির অযোগ্য করছে অ্যাবডোর মাধ্যমে। তার মধ্যে সরাদ্দি সাহেব ছিলেন, আতার রহমান খান সাহেব ছিলেন, অনেক বিখ্যাত ব্যক্তি ছিলেন। উনি যেটা দুর্নীতির কথা বলছেন, বাংলাদেশের রাজনীতি ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে সরকার যখন যাকে টার্গেট করে তাকে চিহ্নিত করে পত্রিকা, মিডিয়া, সমস্ত তার গোষ্ঠী সবকিছু মিলে। সেহেতু বেগম খালেদা জিয়ার মতো একজন মানুষকে, যিনি রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছে বর্তমান সরকার প্রধানের, তাকে নির্বাচনে কখনো, শেখ হাসিনা অনেকগুলো নির্বাচন করেছেন এবং কোনোটায় জিতেছেন, কোনোটায় হেরেছেন, কিন্তু বেগম খালেদা জিয়া কখনো 23টা সিটে নির্বাচন করেছেন, একটিতেও হারেননি কোনো কালে। তার প্রধান প্রতিপক্ষ বিএনপি,
বিএনপি স্বাভাবিক রাজনীতির প্রক্রিয়া এখন যেটা আছে অসম্ভব ব্যাপার। এটা কোন দেশ? এটা পাকিস্তান, এটা ব্রিটিশ আমল। আমি আমার অনুষ্ঠান করতে হবে, পুলিশের অনুমতি নিয়ে আমাকে সব প্রতিটা মুহূর্তে চলতে হবে। এটার জন্য দেশ স্বাধীন হয়েছে, এটার জন্য মুক্তিযুদ্ধ। সেই জন্য আমি কাছে যেমন এই যে নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার, আমরা বলেছি যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, শেখ হাসিনাও একসময় বলেছেন পুরাতন পত্রপত্রিকা, যে বেগম খালেদা জিয়া বা দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। তুল কালাম 173 জন হরতাল করেছেন আওয়ামী লীগ, এই একটা পয়েন্ট। তত্ত্বাবধায়ক সরকার, জামাতকে তিনি পাশে নিয়েছেন, জাতীয় পার্টিকে তিনি পাশে নিয়েছেন, বামফ্রন্টকে তিনি পাশে নিয়েছেন। 94, 95, 96 এই বাংলাদেশ তো আমাদের দেখা। কেন আমি বলছি এখনো তার থেকে এক চুলো বাংলাদেশ এগোয় নাই নির্বাচনের ক্ষেত্রে। শেখ হাসিনা, আওয়ামী লীগ অথবা 14 দল, দলীয় একটি সরকারের বাইরে গিয়ে নির্বাচন তারাও করেছে আগে, বিরোধী দলে গেছে, সরকারও গেছে, প্রশ্ন ওঠেনি। কিন্তু 96-এ তারা ক্ষমতায় আসছে, প্রশ্ন ওঠেনি, কিন্তু তারা ক্ষমতায় আসছে। আমরাও আসছে 91-এ, তারপরে 2001 থেকে আসছে আমরা কেয়ারটেকারে। মাঝে মধ্যে একটু সমালোচনা হতে পারে, কিন্তু সরকারকে অস্বীকার করেনি। কিন্তু 30 তারিখে যে নির্বাচন হয়েছে এবং 14 সালে যে নির্বাচন হয়েছে বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে গেছে, কোনো অবস্থাতে সামনে। কিন্তু অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, আপনাদের কিছু দুর্বলতার কথা তিনি বলেছেন, যে আপনারা 3জন 4জন করে মনোনয়ন দিয়েছেন, যারা মাঠেও নামেনি, একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করেছে। না না, ওটা কোনো প্রশ্ন না। 100 জনের না, ইলেকশনটা 29 তারিখ করলেন কেন? 100 জন হোক না, 30 তারিখে তো ইলেকশন হয় নাই ভাই। এই বাংলাদেশে ইলেকশন 30 তারিখে হয় না, এটা আপনার নির্বাচন কমিশন বলছে। আপনারা শুনেন, দেখেন, আমি তো এই জন্যই বলতেছি যে ওনাদের সমস্ত যে কথা এগুলো এখন এটা হতাশার ছাড়া আর কিছুই আমি মনে করছি না। কারণ নির্বাচন 30 তারিখে হয়েছে, ওনারা বলছে 29 তারিখে হয়েছে। এই কথাগুলি বলে ওনাদের যে নির্বাচনী প্রক্রিয়ায় ওনাদের যে অংশগ্রহণের যে ভুলগুলো, দেখেন কি প্রক্রিয়া দিয়েছেন স্কাইপের মাধ্যমে। একজন পলাতক আসামি লন্ডন থেকে উনি আপনার সিলেকশন করতেছেন মুখ দেখে ইয়ে করে, সেখানে বোর্ড বসে আছে, একটা ফোরাম, একটা নির্বাচনী বোর্ড, বিএনপি সিদ্ধান্ত নিতে পারতেছে না। সেই স্কাইপের মাধ্যমে এইখানকার বাস্তব অবস্থা কি সেটাকে বিশ্লেষণ না করে সকালে একজন বিকালে আরেকজন এইভাবে মনোনয়ন দিয়ে টোটাল। কারণ 8 সালে দেখেন, 8 সালে ওনারা নির্বাচন করেছেন, হেরেছেন। 14 সালে ওনারা জ্বালাও পোড়াও করে এই যে বিএনপি জামাতের এই যে একটা টোটাল, এবং 14 সালে ভোট করলো না। ওনারা তো নিজে জানেন না যে বাস্তব অবস্থা। ওনারা ধরে আছেন যে ওই যে ক্ষমতায় ছিলেন 8 সালে, তার পূর্বে ওনাদের জনসমর্থন, ওনাদের কর্মীদের অবস্থা, তাদের মনোবল, তাদের মামলা মোকদ্দমা বিভিন্ন জায়গায় হয়েছে, যে তাদেরকে নামিয়েছে বিভিন্ন সন্ত্রাসী কাজে। জামাত এবং বিএনপি এই যে বলতে শত শত মামলা হয়েছে, তাই হয়েছে তো। যাদের ক্রিমিনাল, যা পুড়িয়েছে, মানুষ মেরেছে, গাছ কেটেছে, আপনার সিএনজিকে পুড়িয়েছে, এই যে কাজগুলো, এগুলো বিএনপি তাদের নিজেদের ভুলের যে মূল্যায়নটা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং যে প্রক্রিয়ায় ওনারা মনে করেছেন সমস্ত জনগণ ওনাদের পক্ষে আসবে, একটা বিরাট বিপ্লব হয়ে যাবে ম্যাডাম খালেদা জিয়া। এবং নির্বাচনের প্রচারণা কি ছিল ওনারা বলুন? ওনারা এই ছাপিয়েছেন, ম্যাডামকে জেলের মধ্যে আটকে রেখেছে, ওনাকে মুক্ত করার জন্য ভোট দেন। আরে জনগণ ভোট দিবে ওনাকে মুক্ত করার জন্য? ওনার মধ্যে সমস্ত মানুষ একটা বিপ্লব হয়ে যাবে ভোটের মধ্যে। তা কিন্তু হয় নাই। কেন হয় নাই? যে বিএনপি ক্ষমতা গেলে জনগণ আমাদের জন্য কি করবে, সেই ধরনের কোনো বক্তব্য বিএনপির এই গত নির্বাচনের যে মাঠে সেটা ছিল না। দেশের জন্য কি করবে, আওয়ামী লীগের ভুল ত্রুটিকে তুলে ধরে আগামী দিনে তারা জনগণের জন্য আরো একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে, দেশের সেই ধরনের কোনো প্রচার প্রপাগান্ডা বিএনপি ছিল না। এবং 3 জন 4 জন, যখন 4 জন 5 জন ক্যান্ডিডেট দিয়েছে, একে অপরের বিরুদ্ধে বিষোদাগার করা ছাড়া সরকারের বিরুদ্ধে এই সমস্ত জিনিস যে তুলে ধরা, এগুলো কিচ্ছু করেনি। ফলে শেষে ওনারা এখন বাইর করেছে যে ভোটেই হয় নাই, 29 তারিখে রাত্রের মধ্যে সমস্ত ভোট হয়ে গেছে।
এটা তো আমার কথা না, এটা নির্বাচন চিফ ইলেকশন। এটি হলো ওনাদের। আর চিফ ইলেকশন যেটা বলেছেন যে আপনি যে অভিযোগটা করছেন, এই অভিযোগটা তো হতো না যদি আপনারা ইভিএম করতেন। এখন এইটা বলছে ইলেকশন কমিশন যে আপনাদের ইভিএম এর কথা আমরা বললাম ব্যবহার করেন, আপনাদের বিরোধিতার কারণে এটা মেনে নেবেন। আমরা আজকে আপনার অভিযোগ করতে আগের দিনে হয়ে গেছে, আগের দিনে তো হতে পারতো না অ্যাকর্ডিং টু ইউ যদি ইভিএমটা ব্যবহার হতো। এর অর্থই নয় যে ইলেকশন কমিশন স্বীকার করে নিয়েছে যে আগের দিনে ভোট হয়ে গেছে। এটা উনারা বানাচ্ছেন, কারণ এই জায়গাগুলোতে বানিয়ে উনাদের যে গল্প সেটা তাদের সাপোর্ট পাচ্ছেন কিছুটা, এটি ছাড়ার কিছু না। এটা সমস্ত হতাশা। আজকে নির্বাচন রাষ্ট্রের নাগরিকরা বা একটা বড় গোষ্ঠী যখন হতাশায় থাকে তখন রাষ্ট্র পরিচালনায় যারা আছে তাদের দায়িত্ব। কারণ শুনেন, কারণ বিএনপির জন্মই হয়েছে ক্ষমতা কেন্দ্রিক, মানুষের অধিকার, রাজনীতি এগুলি প্রতিষ্ঠা করার জন্য কোনোদিন বিএনপির জন্ম হয়নি। বিএনপি ক্ষমতা কেন্দ্রিক হয়েছে। বিএনপি হওয়ার পরে এগুলো আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে বিএনপি ওনারা কোন দল করতো জিজ্ঞাসা করে দেখেন। মুক্তিযুদ্ধ করেছে, ছাত্রলীগ করতো, না হয় জাসদ করতো পরবর্তীকালে, না হয় আপনার ভাসানী ন্যাপ করতো বামপন্থী। এই ব্যাকগ্রাউন্ড দেখেন বিএনপির প্রত্যেকটা নেতাই দেখবেন যে ছাত্র নেতা হোক বা প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড দেখবেন হয় জাসদ, না হয় আগে ছাত্রলীগ করতো, মুক্তিযুদ্ধ করতো, আপনার না হয় আপনার বাম রাজনীতি করতো। এই তো বিএনপি। এবং জিয়াউর রহমানের সঙ্গে ক্ষমতা কেন্দ্রিক এটা আপনার হয়েছে। এবং আমি একটা কথা বলি, এই যে বলছেন ওনারা যে আমাদের এই মওদুদ আহমেদ, জয়নাল আবেদিন সাহেব, আপনার এই খন্দকার মাহবুব হোসেন, আপনার এই যে সমস্ত খোকন সাহেব, সমস্ত কি জন্য বলছেন? ওনারা দেখেছেন যে মামলার যে মেরিট বেগম খালেদা জিয়া একজন বিজ্ঞ আইনজীবী হিসাবে উনি তো অনেক মামলা লড়েছেন। এই খন্দকার মাহবুব হোসেন এরশাদ সাহেবের মামলায় উনি উকিল ছিলেন না? এই খন্দকার মাহবুব হোসেন সাহেব এই যুদ্ধাপরাধীদের মামলার উকিল ছিলেন না? এই খন্দকার মাহবুব হোসেন সাহেব দেশ স্বাধীনের পরে এই যে প্রসিকিউটর ছিলেন না আপনার রাজাকার আলবদর তাদের যুদ্ধাপরাধী তাদের বিচারের জন্য? সেই খন্দকার মাহবুব হোসেন উনাদের এখন ম্যাডাম খালেদা জিয়ার প্রধান আইনজীবী। উনি বলেছেন যে এইখানে এই যে মেরিট আমরা মামলা দেখছি এই প্রক্রিয়ায়, কিন্তু ওনারা মাঠে খেলতে পারতেছেন না, ওনারা রেফারির উপর সমস্ত দোষ দিয়ে যাচ্ছে। রেফারির দোষ, বিচারকের দোষ। বিচারক তো কাগজপত্র আইন কানুন দেখে উনি সাক্ষী প্রমাণ দেখে উনি বিচার করছেন। জি, আমরা একটু শেষের দিকেও চলে এসেছি। আরেকটি প্রসঙ্গ উনি তুলেছেন যে এই যে 2 কোটি টাকার জন্য ওনাকে কারাগারে রাখা হচ্ছে, মানে সাজা দেওয়া হলো, অথচ হাজার হাজার কোটি টাকা বাইরে চলে যাচ্ছে। মানে উনি বলছেন যে সেদিকে নজরও নাই। নজরের কথা নয়, আমি আপনাকে বলি বহু আপনি জেলখানায় আপনি আসামি পাবেন যারা একটা গরু চুরির জন্য, একটা ছাগল চুরির জন্য, অর্থাৎ চোর সেই যে ধরা পড়বে। দুর্নীতি কি হচ্ছে না? দুর্নীতি নিশ্চয়ই হচ্ছে, কিন্তু যখনই আপনি আইনি প্রক্রিয়া একটা আপনি অভিযোগ, আপনি একটা অপরাধ করেছেন, আমাকে আইনি প্রক্রিয়া যেতে হবে, আমাকে আপনার বিরুদ্ধে সুনির্দিষ্ট থানায় অভিযোগ দিতে হবে, তদন্ত করে আপনার বিরুদ্ধে সাক্ষী প্রমাণের ভিত্তিতে আপনার বিরুদ্ধে চার্জশিট দিতে হবে, সেটা আদালতে যাবে, আদালতে সাক্ষী প্রমাণ দিয়ে আমাকে প্রমাণ করতে হবে যে ইয়েস উনি দোষী। তখন একমাত্র আদালত সেই সাক্ষী প্রমাণের ভিত্তিতে আপনাকে রায় দিবে। এখন আমি যদি বলি যে হাজার হাজার টাকা চুরি হচ্ছে, বহু গরু ছাগল চুরি হয়ে গেল, কিন্তু আমি একটা মাত্র ছাগল চুরি করলাম, তার জন্য আমার সাজা হলো, এই দিয়ে তো আপনি আইনের চোখে পার পাবেন না। আপনাকে প্রমাণ করতে হবে যে ছাগলটা আপনার চুরির অভিযোগ আপনার বিরুদ্ধে, সেটা আপনি চুরি করেন নাই। আচ্ছা, মাননীয় বেগম খালেদা জিয়াকে এই মামলায় তাকে প্রমাণ করতে হবে যে তার বিরুদ্ধে 2 কোটি হোক 2 টাকা হোক এই অপরাধ উনি করেন নাই, এই দুর্নীতি উনি করেন নাই। এইটা আইনের চোখে যদি উচ্চ আদালতে উনি আজকে প্রমাণ করতে পারেন, তাহলে বেগম খালেদা জিয়া আপনার সসম্মানে জেলখানার থেকে বিনা, এবং এই যে উনি নির্দোষ, এটা উনি নির্দোষ বললে হবে না, আদালত যদি বলেন সে নির্দোষ তবে উনি নির্দোষ প্রমাণিত হবে। মিস্টার শামসুজ্জামান দুদু, আমরা একটু শেষের দিকে চলে এসেছি। ভুল পথে করছেন, ওনারা ভুল অ্যাডভাইস করতে দিচ্ছেন। যে উনি ভাইস চেয়ারম্যান বলছেন ওনার দলের, আমার মনে হয় এখন বড় সময় আসছে সঠিক সিদ্ধান্ত দিয়ে দলকে এগিয়ে নেওয়া। কারণ একটা ক্রাইসিস যাচ্ছে বিএনপির সত্যি, কারণ বেগম খালেদা জিয়া জেলখানে আছেন,
তারা তাকে নেতা মানছেন, উনি বিদেশে পলাতক আছেন। এরকম একটি অবস্থায় বিএনপি একটি খুব ক্রাইসিস পিরিয়ডে যে এগোচ্ছেন, এটা সত্য। এই সময় ওনাদের সাহসী ভূমিকা, বিচক্ষণতার ভূমিকা পালন করা উচিত। আর এই যে শুধু গদ বাঁধা কিছু কথা বলে উনি চলে যাচ্ছেন, এগুলো দিয়ে কোনো লাভ হবে না। শেষবারের মতো বলবেন, আজকের মতো আপনার কাছে আসতে পারবো না। বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল বাকশালকে বাদ দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। যেটা আওয়ামী লীগ বাকশাল করেছিল, মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, সকল রাজনৈতিক দল বাতিল করেছে, এমনকি আওয়ামী লীগ সকল সংবাদপত্র বন্ধ করেছিল, মানুষকে বমি খাওয়াইছিল, দুর্ভিক্ষ করেছিল, 40,000 মানুষ হত্যা করেছিল। তার থেকে জাতিকে বের করে এনে মুক্তিযুদ্ধ চেতনায় বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য বিএনপি তৈরি হয়েছিল। ওই যে বললেন না যে আওয়ামী লীগ ভাষার না দলছুট থেকে আসছিল। আওয়ামী লীগের জন্ম হয়েছিল দলছুট থেকে, মুসলিম লীগ থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিব একসময় মুসলিম লীগ করতেন। সেই মুসলিম লীগ থেকে মৌলানা ভাসানী এবং পাকিস্তানের প্রথম বিরোধী দল হয়েছিল আওয়ামী মুসলিম লীগ, তারপরে আওয়ামী লীগ, তারপরে আবার বাকশাল, তারপরে আবার আওয়ামী লীগ। কতগুলো দল হলো? রাজনীতির মেরুকরণে যদি আমরা গবেষণা করি, তাহলে আজকে যেটাকে সত্য মনে হচ্ছে 1000 বছর পরে সেটা মিথ্যা প্রমাণিত। সক্রেটিস গণতন্ত্রের জন্য তাকে বিচার করা হয়েছে, বিচারকরা তাকে বিষ প্রয়োগে হত্যা করেছিল। 1000 বছর পরে আমরা জেনেছি সক্রেটিসের রাইট ছিলেন। একটা ছাগল চুরি করে উনি যেটা বলেছেন জেল খাটছেন। কোটি কোটি ছাগল যারা চুরি করেছে, সেই সময়টা যখন আসবে তারা কে এই চুরির দায়িত্ব তারা নেবে? কোটি কোটি ছাগল, হাজার হাজার কোটি ছাগল, কোটি কোটি ছাগল আছে কিনা সেটা এই যে জিনিসটা উনি যে প্রক্রিয়ার কথা বলছেন, সেই প্রক্রিয়াটা হচ্ছে চুরিটা আমি ক্ষমতায় যখন আছি সেটা বৈধ, আমি ক্ষমতায় নাই এটা অবৈধ। ভয়ঙ্কর সময়ের দিকে এই জন্যই আমি বলি এগুলো ভুলের প্রক্রিয়া আমরা যাচ্ছি, যেটা বলছেন। খন্দকার মাহবুব সাহেব উনি একটা আইনজীবী, উনি কোন পক্ষ নেবেন সেটা আইনের দৃষ্টিতে, উনি একটা আইনজীবী। তাহলে উনি যে প্রক্রিয়াটা যাকে সমর্থন করবে আইনের দৃষ্টিভঙ্গি নিয়েই করবেন। জয় পরাজয়টা তার মধ্যে। কোর্ট থাকতে হবে তো, সংবিধান থাকতে হবে তো, আইনের শাসন থাকতে হবে তো। ওই যে ছোটবেলায় আমরা দেখেছি খেলা করে রাজাকার আর মুক্তিযোদ্ধা, বাচ্চারা কেউ মুক্তিযোদ্ধার সাজে কেউ রাজাকার সাজে, তো মুক্তিযোদ্ধার গুলি করে রাজাকাররা পড়ে যায়। এখন একটা খেলা চলছে, সেই খেলাটা সাজানো গোজানো খেলা। সেই খেলায় কিছু আইনজীবী আছেন, কিছু বিচারক আছেন, কিছু যুক্তিতর্ক আছেন। ভয়ঙ্কর একটা শূন্যতার দিকে আমরা এগোচ্ছি। দেশে কোনো গণতন্ত্র তো ছিটে ফোটা নেই। আমি বললাম না, রাষ্ট্র এখন একটা ভয়ঙ্কর আতঙ্কের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ফেলেছে, যেখানে মানুষের নিরাপত্তা বোধ, যেখানে রাষ্ট্রের পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন এটা যেমন এক পক্ষ নিয়ে নিয়েছে। যেমন দেখেন না, এই যে ডিজিটাল আইনে হলেই তাকে জেলখানায় ঢুকে নেয়। একজন ওসি এই যে রাফি হত্যা মামলায় কোর্ট তাকে তদন্ত করতে বলছে, ওসিকে জেলখানায় নিতে পারত। যদি সে বিরোধী দল বা বিএনপির কেউ হতো, আগে ভাগে তাকে গ্রেফতার করে নিয়ে বলতো পরে আমরা দেখি কোন মামলায় দেওয়া যায়। এই ধরনের একটি শাসন এখন চলছে বাংলাদেশে। সেই জন্য আমি যেটা বলবো, গলাবাজির থেকে এখন দরকার হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেওয়া। সেই সিদ্ধান্ত হচ্ছে গণতন্ত্র ফিরে আসা। গণতন্ত্র ফেরা শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিলেন যে পাকিস্তান জামানায় যে গণতন্ত্রের সঙ্গে যে যুদ্ধ ঘোষণা করে আলটিমেট গণতন্ত্র জয়লাভ করে, যে বিপক্ষে থাকে সে পরাজিত হয়। এবং সেটি তিনি নিজের জীবন দিয়ে কিন্তু এটা প্রমাণ করেছেন যে শেখ মুজিবুর রহমানই গণতন্ত্রের পক্ষে যে কথাটা বলেছিলেন সেটাই সঠিক। এইটুকুই শুধু আমি বলবো যে আজকে সময় এসেছে, কারণ বাংলাদেশ আজকে মুক্তিযুদ্ধের চেতনায় একটি, আমরা বিএনপির কথা বলছি না, আমরা বলছি যে আমরা দেশটাকে নিয়ে মুক্তিযোদ্ধারা যে এই এক সাগর রক্ত দিয়ে যে দেশকে আজকে স্বাধীন করেছে, যেটা জাতির জন্য বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাচ্ছি। বঙ্গবন্ধু যেটা বলেছিলেন যে আজকে যে আমি পৃথিবীর বুকে আমার বাংলাদেশকে নিয়ে আমি আত্মনির্ভরশীল মর্যাদা করে দেশ হিসাবে আমরা এগিয়ে যেতে চাই।
আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে 16 কোটি মানুষকে নিয়ে আজকে বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত কাজ, মুক্তিযুদ্ধের চেতনায় যে সোনার বাংলা গঠনের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমরা আশা করছি আজকে তার সঠিক নেতৃত্বে এবং তার দৃঢ় নেতৃত্বে এবং তার বিচক্ষণতায় আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের আজকে কোথাও কোনো জায়গায় কোনো হাহাকার নেই, খাদ্যের অভাব নেই। আজকে আমাদের অবকাঠামোগত যে উন্নয়ন, আমাদের যোগাযোগ, আমাদের শিল্প বাণিজ্য, আমাদের কৃষি, আমাদের যে রেমিটেন্স, আমাদের যে জিডিপি, সব কিছু মিলে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে এবং একটি উন্নত দেশের লক্ষ্য নিয়ে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে দিচ্ছি। আমার বিশ্বাস সকল চড়াই উতরাই পার হয়ে বাংলাদেশ আগামী দিনে গণতান্ত্রিক ভিত্তির উপর দাঁড়িয়ে একটি উন্নত সমৃদ্ধশীল দেশ হিসাবে বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে পারবো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এটি আমরা আশা করছি। এবং বিএনপি তাদের যে ভুল রাজনীতির যে ধারা, কেবলমাত্র অভিযোগ আর অনুযোগের যে ধারা, এটির থেকে বের হয়ে আসে জনগণের কল্যাণ এবং উন্নয়নের যে রাজনীতি, সেই রাজনীতির পথে তারা হাঁটবেন আগামী দিনে। গণতন্ত্রকে মজবুত করার জন্য তারা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের শক্তিশালী করবেন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় তারা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয় মাত্রা .com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার এবং ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার শামসুজ্জামান দুদু, মিস্টার নুরুল ইসলাম সুজন, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, দুজন অভিজ্ঞ রাজনীতিক নানা বিষয় নিয়ে কথা বলেছেন। আমরা এই অভিযোগ, পাল্টা অভিযোগ দীর্ঘকাল ধরে শুনে আসছি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যকার, এবং এটি এমন একটা মনে হয় যে অনেক সময় যে এমন একটা স্যাচুরেটেড পয়েন্টে চলে গেছে যেখান থেকে আসলেই বাংলাদেশের রাজনীতিটা এটা ঘুরে সুস্থ ধারায় ফেরত আসার একটা মোক্ষম সময় তৈরি হয়েছে। এবং যদি আমাদের রাজনীতিকরা শুভবুদ্ধির পরিচয় দেন, সেটি হওয়া খুব দূরের বিষয় বলে মনে হয় না। আমরা যে মাসটিতে কথা বলছি সেটি এপ্রিল মাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত একটি মাস, যে মাসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয়েছিল, তৈরি হয়েছিল, যে মাসে বাংলাদেশের প্রথম সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেই মাসটিতে আমরা ওই যে স্বাধীনতার ঘোষণাপত্রের যে অঙ্গীকারগুলো, সেগুলোকে যদি স্মরণ করি এবং যে সমৃদ্ধির পথে বাংলাদেশের যাত্রা, সেই যাত্রায় কোনো রকমের যেন ব্যত্যয় বিচ্যুতি কোনো উন্নয়নে না থাকে, সেটি অর্থনৈতিক উন্নয়ন হোক, রাজনৈতিক উন্নয়ন হোক, সব জায়গায়, এবং সব জায়গায় তো একটা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা যেখানে জনগণের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করা হবে, সেটি নির্বাচনী প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়া, উন্নয়নের প্রক্রিয়া, অর্থনীতি, সব জায়গায় সেটি আমাদের চাওয়া, এবং সেটি ওই মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সঙ্গে, ঘোষণাপত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ, এবং সেটি যেন হয়, সেটি আমাদের প্রত্যাশা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।